আমাকে যেদিন প্রথম দেখতে এসেছিল তখন আমার শাশুড়ি আর আমার যা দেখতে এসেছিল, স্বামী আসে নাই। আমার বাবাকে ছেলেকে আগেই দেখানো হয়েছে, ছেলের বাড়িঘর সবকিছু। আমার বাবা আগে থেকে সবকিছু খোঁজ খবর নিয়েছে। এরপর বাবা বলেছে আচ্ছা ঠিক আছে, ছেলের মাকে আসতে বলো। এরপর আমার শাশুড়ি আমার যা যখন আমাকে দেখতে এসেছে, শাশুড়ির যখন আমাকে পছন্দ হয়েছে, তখন আমার যা আমার স্বামীকে কল দিয়েছে যে আসো, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তুমি এসে দেখো যে তোমার পছন্দ হয় কিনা। তখন আমার স্বামী বলে যে ভাবির যদি পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে দিয়ে আসো, ভাবির পছন্দই আমার পছন্দ। এরপর আমার শাশুড়িকে দেখলাম আমার যাকে জিজ্ঞাসা করলো যে মেয়ে পছন্দ হয়েছে কিনা তোমার। এরপর আমার যা বললো যে হ্যাঁ পছন্দ হয়েছে। তখন আমার জায়ের আঙ্গুল থেকে একটা আংটি খুলে আমার হাতে পরিয়ে দিল। এরপর আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে গিয়ে বিয়ের ডেট ঠিক করে আসে। এরপর 1 মাস পরে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর 8-10টা মেয়ের জীবন যেমন কাটে আমারও তেমন কাটতেছিল। কিন্তু আমার স্বামীকে আর 8-10টা স্বামীর মতো একটু আমাকে আলাদা করে ভালোবাসবে, একটু বেশি কেয়ার করবে, একটু ঘুরতে নিয়ে যাবে এরকম দেখি। এমনি আমাদের সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু ওই যে কেয়ারিং এর ব্যাপারটা, একটু এক্সট্রা কেয়ার করা, একটু এক্সট্রা ভালোবাসা, এ ধরনের কোনো সম্পর্ক আমাদের মধ্যে ছিল না। এসব নিয়ে আমি আমার ভাবির সাথে আলোচনা করতাম। ভাবি বলল তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দুইটা মানুষের ভালোবাসা গড়তেও তো সময় লাগে। তো এসব মেনেই আমি সংসারটা করতেছিলাম। বিয়ের 7 মাসের মাথায় আমি কনসেপ্ট করলাম। কনসেপ্ট করার পরেই দেখতেছি আমার স্বামী আমার প্রতি ভালোবাসা এবং আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে মাথায় করে রাখতে। কিন্তু আমার জায়ের যে এই ব্যাপারটা পছন্দ হচ্ছে না, এটা তার আচার আচরণে বোঝা যাচ্ছে। আমার শ্বশুর বাড়ির যদি কেউ আমাকে নিয়ে একটু কথাবার্তা বলতো বা আমার স্বামী যদি আমাকে একটু বেশি ভালোবাসতো, তাহলে দেখতাম ওনার ভালো লাগতো না। এই জিনিসটা আমি একটু খেয়াল করেছি, কিন্তু বেশি গুরুত্ব দেইনি। আমার বাচ্চাটা যখন 4 মাসের পেটে, তখন হঠাৎ পেটে ব্যথা শুরু হলো। আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর দেখলো বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমার সন্তানটা আর এই পৃথিবীতে নেই। এটা শোনার পর আমার শরীর আরো খারাপ হয়ে যায়, আর তখন আমি কান্নাকাটি করে আমার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তখন ডাক্তার এসে বলল এখন কান্নাকাটি করে আর কি হবে, আগে থেকে মেডিসিন খেয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছেন আর এখন আসছেন কান্নাকাটি করতে। এই কথা শুনে আমার স্বামী ভেবেছিল আমি হয়তো আমার বাচ্চাটাকে মেডিসিন খেয়ে নষ্ট করতে চেয়েছিলাম, আমি হয়তো এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাই না। যাই হোক, আমার ট্রিটমেন্ট হওয়ার পর আমি বাসায় আসলাম। এরপর আমার বাবার বাড়িতে প্রায় 1 মাস থেকে আসি। এরপর হঠাৎ একদিন দেখলাম রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, আমার স্বামী পাশে নাই। আমি ভাবলাম সে ওয়াশরুমে গেছে, এজন্য 20 থেকে 25 মিনিট আমি অপেক্ষা করলাম তার জন্য, কিন্তু আমার স্বামী আসতেছে না। তারপর আমি রুম খুলে বাহিরে বের হলাম। আমাদের বাড়িটা 2 তলা ছিল, নিচতলা আমার শাশুড়ির রুম ছিল আর দোতলায় আমার রুম ছিল। আমার পাশে আমার জায়ের রুম আর তার পাশেই ছিল একটা বেডরুম এক্সট্রা। আমি একটু সামনে আগাতেই আমার জায়ের রুমের সামনে গেলেই আমার স্বামীর গলার আওয়াজ পেলাম। বুঝতে পারলাম আমার জায়ের রুমে আমার স্বামী আসে। এটা দেখে আমি কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না। তারপরে আমি আমার রুমে এসে শুয়ে রইলাম, আর শুয়ে ভাবলাম আমি আগে সবকিছু শিওর না হয়ে যদি চিল্লাচিল্লি করি তাহলে সবাই আমাকে ভুল বুঝবে। দুপুরবেলা ভাবি তার মেয়ের বিষয়ে ইনিয়ে বিনিয়ে আমার কাছে অনেক কিছু বলল, আর আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে আমার বিয়েতে রাজি হওয়াটা নাকি ভুল ছিল। আমি বললাম কেন ভাবি? তখন সে বলল তুমি বিয়েতে রাজি না হলে সে হয়তো আমাকে বিয়ে করে আমার নিজের মেয়েটাকে তার মেয়ে বলে চালিয়ে দিত। ভাবির মুখে এসব কথা শুনে আমি কেন জানি স্তব্ধ হয়ে গেলাম। ভাবির এই কথাগুলি শুনে আমার প্রচন্ড খারাপ লাগতেছিল। আমি তখন কোনো কথাই না বলে আমার রুমে চলে আসলাম। দুপুরবেলা আমার বাবাকে ফোন করে আমি সব কিছু খুলে বললাম আর কান্না করলাম। বাবা তখন বলল তুই কান্না করিস না, আমি তোর মায়ের জন্য পারলাম না, তুই একটু অপেক্ষা কর, আমি আসতেছি, তোর সংসার করতে হবে না, আমি তোকে নিয়ে আসবো। আমি বাবার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকেলবেলা আমার স্বামী বাড়ির সব মেয়েদের জন্য শাড়ি কিনে এনেছে। শাড়িগুলো অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম। আমার সেখান থেকে একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটা আমি হাতে নিলাম। অমনি পাশে থাকা বড় ভাবি আমাকে বলল দেখি দেখি এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। তখনই আমার স্বামী ওই শাড়িটা হাত থেকে কেড়ে নিয়ে বড় ভাবিকে দিল। আমি তখন বললাম আমার কোনো শাড়িই লাগবে না। সাথে সাথে আমার স্বামী দাঁড়িয়ে আমাকে একটা থাপ্পড় দিল আর বলল এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, কোনো মেয়ে মানুষের মাতবরি করা আমি মানবো না। আমার স্বামীকে তখন কেউ কিচ্ছু বলেনি, সবাই আমার দোষ ধরছে। কলিং বেলের শব্দ হতেই আমি দৌড়ে এসে দরজা খুললাম। বাবাকে দেখেই আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করলাম। বাবা বলল কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। তোর জামাই কোথায়? আমি বললাম ভিতরে। আমি বললাম বাবা আমি তোমার সাথে চলে যাব, আমি এখানে আর থাকতে পারবো না। আর এই বাড়ির মানুষগুলো কোনো মানুষের কাতারেই পড়ে না। বাবা একটু ভেবে চিন্তে বলল ঠিক আছে, আমি আগে জামার সাথে একটু কথা বলি। ড্রয়িং রুমে তখন আমার স্বামী, তার ভাবি, তার বোন কাপড় দেখায় ব্যস্ত। আমার বাবা ড্রয়িং রুমে ঢুকতেই আমার স্বামী দাঁড়িয়ে তাকে সালাম দিল আর বলল কেমন আছেন বাবা, কখন আসেন? তখন আমার ভাবি আর আমার ননদ আমার বাবাকে দেখে রুমে চলে গেলে। তখন আমার বাবা বলল ভালো আর থাকতে পারলাম কই। তখন আমার বাবা আমার জামাইকে বলল বাবা তোমাকে কি একটা প্রশ্ন করব, তুমি সত্যি সত্যি উত্তর দিবে। তোমার বড় ভাইয়ের কি হয়েছিল, কিভাবে মারা গেল?
তখন আমার স্বামী বলল, ঠিক আছে বাবা, তাহলে শুনুন, আমার বড় ভাইয়ের বিয়ের 32 দিন পরে সে বিদেশে চলে যায়। ভাইয়া বিদেশে যাওয়ার পরে দুর্ঘটনায় মারা গেছে আজ প্রায় 4 বছর। তখন আমার বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আর কখনো যদি তোমার বড় ভাবিকে নিয়ে তোমার সাথে কোনো কথা শুনি তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তাহলে মনে রাখবে, মেহমান হিসেবে আর কখনোই এই বাড়িতে আসবো না, আসবো তোমার চিরশত্রু হয়ে। আমার স্বামী হয়তো তখন মনে মনে ভেবেছিল, এত বছরের গোপন কথা আমার ফ্যামিলি ছাড়া আর কেউই জানে না, আমার শ্বশুর এই বাড়িতে ঢুকতে না ঢুকতে এত গোপন কথা কিভাবে জানলো। তখন আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব আমার ফ্যামিলিকে নিয়ে যেন আপনাকে আর কখনোই মাথা ঘামাতে না হয়। এ কথা বলেই আমার বাবা চলে গেল। রাতের বেলা যখন ঘুমাতে যাব তখন দেখতে পারতেছি আমার স্বামীকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়তেছে, আর মোনাজাতে সে জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে আর বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যে বড় পাপী, আজ থেকে আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আমি তোমার দরবারে তওবা করছি, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি আর কখনোই খারাপ কাজে লিপ্ত হব না। আমার স্বামী মোনাজাত শেষ করে উঠে দাঁড়াতেই দেখলাম আমার বড় ভাবি আসলো। বড় ভাবিকে দেখলাম চোখ লাল করে কান্না করতে করতে বলল, তুই আমার জীবন শেষ করে তুই বউয়ের সাথে রাত কাটাতে যাবি? আমি বেঁচে থাকতে আমি তোর বউয়ের সাথে কোনোদিনও রাত কাটাতে দেব না, আমি দরজার আলো থেকে সবকিছু দেখতেছি। বড় ভাবি আর আমার স্বামী তুমুল ঝগড়া করতেছে, আমার স্বামী রুমে আসতে চাইতেছে কিন্তু বড় ভাবি পথ আটকে রাখছে। আমি তখন মনে সাহস নিয়ে দৌড়ে গিয়ে বড় ভাবির গালে একটা থাপ্পড় মেরে বললাম, তোর মতো বেহায়া মেয়ে আমি আর জীবনে একটাও দেখিনি, একেতে অবৈধ সম্পর্ক করেছিস, তার উপরে আবার চোরের মায়ের এত বড় গলা। আমি প্রথম দিন রাতেই তোমাদের এই কারসাজি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাদের বুঝতে দেইনি যে তোমাদের এই পরক্রিয়ার কথা জানতে পেরেছি আমি আগে। তখন আমার বড় ভাবি বলল, এই 2 টাকার মেয়ে আমার গালে থাপ্পড় মেরেছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো, ওর 2টো হাত ভেঙে দাও। তখন আমার স্বামী বলল, কেন আমি ওর 2টো হাত ভেঙে দেব? ও তো ভুল কিছু করেনি, ও আমার বিয়ে করা স্ত্রী। তখন আমার বড় ভাবিকে বললাম, তোমার কাছে কি এমন ডকুমেন্টস আছে যে তুমি আমার স্বামীকে আমার ঘরে আসতে দিতেছো না? নষ্টা চরিত্রের খলনায়িকা তুমি। এ কথা বলেই আমি আমার স্বামীকে নিয়ে রুমে চলে আসলাম। এদিকে বড় ভাবি কান্না করতে করতে চোখের পানিতে সাগর বানিয়ে ফেললো। আমাদের সমাজে এরকম নষ্টা চরিত্রের অনেক দেবর ভাবি আছে, প্রথমে তারা ভুল করে আর পরে সেই ভুলের মাসুল দেয়। আমি মনে করি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।